মালয়েশিয়ায় বাস খাদে পড়ে 5 বাংলাদেশি সহ নিহত 11, আহত 34 জনের মধ্যে আরও 7 জন বাংলাদেশি রয়েছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বনানীর আগুনে আহত ফায়ারম্যান সোহেল, প্রধানমন্ত্রীর শোক। ফেনীর দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত লাইফ সাপোর্টে, অবস্থা সংকটাপন্ন জানালেন সামন্তলাল সেন। এবং বরিশাল কুয়াকাটা রুটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক। বিস্তারিত সংবাদ। মালয়েশিয়ায় শ্রমিক বোঝাই বাস খাদে পড়ে 5 বাংলাদেশি সহ নিহত হয়েছেন 11 জন, আহত হয়েছেন আরও 34 জন, যাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত বাংলাদেশিরা হলেন মোহাম্মদ রাজীব মুন্সি, মোহাম্মদ সোহেল, আল আমিন মহিন ও গোলাম মোস্তফা। আহতদের মধ্যে বাংলাদেশি আছেন আরও কয়েকজন। পুলিশ জানায়, রোববার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জালাল পেকেলিংলিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক বোঝাই বাসটি খাদে পড়লে ঘটনাস্থলেই বাস চালক সহ 9 শ্রমিক নিহত হন। বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান। বাসটিতে 43 জন যাত্রী ছিল, যাদের বেশিরভাগই মাস কার্গো নামক প্রতিষ্ঠানে কাজ করতেন। বাসটি নিলাই থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। Memastikan keselamatan struktur bas dan memastikan tiada aliran elektrik dalam। দর্শক, এখন মালয়েশিয়া থেকে টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা এবং আহত যে বাংলাদেশিরা রয়েছেন তাদের পরিচয় জানা গিয়েছে কিনা আমাদের জানান। সঞ্জিদা, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে যে সড়ক দুর্ঘটনাটা ঘটেছে, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এই দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় আমরা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে অনেকটা নিশ্চিত হয়েছে। এর ভিতরে মোহাম্মদ সোহেল, বাবার নাম আনোয়ার, ওনার বাড়ি চাঁদপুর। রাজীব নামে যিনি আছেন কুমিল্লার। এছাড়া আছেন গোলাম মোস্তফা, ওনার বাড়িও নোয়াখালী। এভাবে বাকিদেরও নাম পরিচয় আমরা সন্ধ্যার ভিতরে পাবো। তবে এই ঘটনায় খুব বেশি বাংলাদেশি আসলে আহত হয়নি। আহত হয়েছে মূলত 8 জন বাংলাদেশিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল, যার ভিতরে 4 জনের অবস্থা ভালো এবং তারা ইতিমধ্যে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাসায় ফিরেছে। বাকি 4 জন এখনো হাসপাতালে আছে, তাদের অবস্থা আশঙ্কা মুক্ত বলে বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়েছে। এই ঘটনার পরে বাংলাদেশ হাইকমিশনের যে লেবার কাউন্সিলর, উনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি বলেছেন যে এই নিহতদের সকলের মরদেহ দেশে পাঠানোর জন্য যত দ্রুত সম্ভব তারা পদক্ষেপ নিচ্ছে এবং এই প্রক্রিয়া চলছে। সঞ্জিদা। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মালয়েশিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোস্তফা ইমরান রাজু। বনানীর এফআর টাওয়ারে আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানা মারা গেছেন। স্থানীয় সময় সোমবার ভোর 4:15টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোহেলের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অন্যের জীবন রক্ষা করতে যে নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। গত 28শে মার্চ বনানীর এফআর টাওয়ারের আগুনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের সময় ল্যাডারের সিঁড়িতে আটকে সোহেলের পা ভেঙে যায়। এ সময় তিনি পেটেও গুরুতর আঘাত পান। এরপর থেকে সোহেলকে ঢাকার সিএমএইচ এর আইসিইউ চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত শুক্রবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া মাদ্রাসা ছাত্রীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন এই তথ্য জানান। মেয়েটির অবস্থা ভালো না বলে জানান তিনি। বেলা 11:30টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে শনিবার সকালে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে গিয়ে কেন্দ্রের ভেতরেই দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যান ওই মাদ্রাসা ছাত্রী। পরে তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। এদিকে ফেনীতে মাদ্রাসা ছাত্রীর গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় এখনো মামলা হয়নি। ছাত্রীর স্বজনরা ঢাকায় অবস্থান করায় মামলা নিতে বিলম্ব হচ্ছে বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, এই ঘটনায় জড়িত দুজনকে আটকের পর কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই দুজন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। এদিকে ঘটনার পর থেকে ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। গত শনিবার পরীক্ষা কেন্দ্রে নুসরাত জাহান নামের ওই শিক্ষার্থীর গায়ে আগুন দেওয়া হয়। এজন্য অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও তার লোকজনকে দায়ী করছে ছাত্রীর পরিবার। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছেন আমাদের সহকর্মী আতিকা রহমান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। আতিকা, নুসরাতের শারীরিক অবস্থা এখন কেমন? আমরা জেনেছি যে তাকে 11:30টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তো আপনি কি দেখছেন সেখানে, আমাদের জানান। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আগে ডাক্তার সামন্ত লাল সেন বার্ন প্লাস্টিক ইউনিটের যিনি সমন্বয়ক আছেন তার সাথে আমরা কথা বলেছি। তাকে যে লাইফ সাপোর্টে নেওয়ার পর থেকে কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হয়নি, অবস্থা অপরিবর্তিত আছে। এবং বিশেষ করে ডাক্তার সামন্ত লাল সেন যেটি বলেছেন যে তার যে বার্নের যে কয়েকটি ধরন আছে এর মধ্যে সবচাইতে খারাপ যে অবস্থাটি ক্রিটিক্যাল বার্ন নুসরাতের হয়েছে এবং এই কারণে তার শ্বাসনালী পুড়ে গিয়েছে। এই শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণেই কিন্তু তার অবস্থা বেশি আশঙ্কাজনক এবং তার যে 80% শরীরের অংশ পুড়ে গেছে এ কারণে কিন্তু তার ক্রিটিক্যাল বার্ন হিসেবে চিহ্নিত করেছেন এবং তাকে লাইফ সাপোর্টে নেওয়ার পরে কিছুটা উন্নতির আশা করছেন চিকিৎসকরা। তবে এখন পর্যন্ত তার অবস্থার কোনো উন্নতি আমরা খবর পাইনি। এই যে নুসরাতের এখন বর্তমান যে অবস্থাটি রয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে এখন এই মুহূর্তে তাদের আসলে করার কিছু নেই। তার পরিবার থেকে দাবি করা হয়েছিল যে যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এবং তার মামলা থেকে শুরু করে সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন প্রধানমন্ত্রী, এ কারণে উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাহিরে নেয়ার প্রয়োজন হয় সে দাবিও পরিবার থেকে করেছেন। তবে চিকিৎসা মেডিকেল বোর্ড যে গঠন করা হয়েছে তারা যেটি বলেছেন যে নুসরাতের এখন যে শারীরিক অবস্থা রয়েছে তাতে করে বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থা তার নেই এবং এখানেই ভালো মানের চিকিৎসা দেয়া হচ্ছে। লাইফ সাপোর্ট থেকে তার যদি অবস্থার কিছুটা উন্নতি হয় সেক্ষেত্রে হয়তোবা তার দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি ভাবা যেতে পারে এবং লাইফ সাপোর্ট থেকে যদি উন্নতি হয় তাহলে তার একটি অপারেশন করার কথাও চিকিৎসকরা ভাবছেন। এছাড়া এই খবর পাওয়ার পরপরই ভেঙে পড়েছেন তার পরিবার এবং তার ভাই এবং মা কান্নাকাটি করছিলেন, তার স্বজনরাও এসেছে। তারা সবাই কিন্তু এই যে তাকে পুড়িয়ে হত্যা করার যে চেষ্টা হয়েছে তার বিচারের দাবি জানিয়েছে। সেই সঙ্গে নুসরাতের মা এবং তার ভাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যে এই মুহূর্তে আসলে দেশবাসীর দোয়া হয়তো বা তার মেয়েকে জীবন ফিরিয়ে দিতে পারে এবং সেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে যে আছে এই জায়গা থেকে হয়তোবা তাদের কাছে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং প্রধানমন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা তারা কামনা করেছেন। আমার কাছে ঢাকা মেডিকেল থেকে এই ছিল সর্বশেষ তথ্য। আতিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতিকা রহমান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।
সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। প্রায় ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এদিকে আজ থেকে ক্লাস পরীক্ষা চালু হলেও তাতে অংশ নেয়নি শিক্ষার্থীরা। সকাল থেকে একাডেমিক ভবনের নিচ তলায় অবস্থান নেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনের মুখে প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেনি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস চলাচল করলেও তাতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। এই সকল কর্মসূচিগুলোর একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের যে স্বৈরশাসক ভিসি তার পদত্যাগের জন্যই আমাদের এই দাবি। আর আমাদের একটাই দাবি, ভিসির পদত্যাগ। আমরা আজকে 1টার পরে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে তাকে লিখিতভাবে দিতে হবে তিনি পদত্যাগ করবেন কিংবা ছুটিতে চলে যাবেন। সাধারণ শিক্ষার্থীদের সাথে বৈঠক শেষে আলোচনা করেছি। যে আলোচনা শেষে সাধারণ শিক্ষার্থীরা সবাই মতামত দিয়েছে যে লিখিত পদত্যাগপত্র অথবা ছুটি না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। মামলা প্রত্যাহার, হাটহাজারী থানার ওসির প্রত্যাহার, প্রক্টরের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের অবরোধের দ্বিতীয় দিন চলছে। অবরোধের কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে, ফলে শিক্ষার্থীদের স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শাটল ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। অবরোধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়, এতে পুলিশ সহ 8 জন আহত হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত ছাত্রলীগ কর্মীরা। বরগুনার তালতলী উপজেলার ছোট বগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিম ধসে শিক্ষার্থী নিহতের ঘটনায় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছেন তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে বরগুনা পটুয়াখালী অঞ্চলের উপপরিচালক মোজাম্মেল হোসেনের নেতৃত্বে দুদকের একটি টিম পরিত্যক্ত ভবনটি পরিদর্শন করেছেন। বরগুনা জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলমও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গেল শনিবার তালতলী উপজেলার ছোট বগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিম ধসে 3য় শ্রেণীর শিক্ষার্থী মনসুরা বেগম মারা যায়। এ সময় আহত হয়েছেন আরও 5 জন। আমরা কিছু নথিপত্র অলরেডি বলছি, কালেক্ট করব, একটা প্রাইমারি রিপোর্ট দেব, দেওয়ার পরে আমাদের প্রধান কার্যালয় থেকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে, সে অনুযায়ী আমরা কার্যক্রম গ্রহণ করব। গ্যাসের দাম ফের বাড়ানো হলে ছোট উদ্যোক্তাদের পথে বসার উপক্রম হবে, এমন মন্তব্য করলেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ BCI সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। সকালে রাজধানীর এক হোটেলে সংগঠনের নতুন পর্ষদ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কার কথা জানান। তিনি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ দামে জমি বরাদ্দ, তরুণদের উদ্যোক্তাদের অর্থায়নের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানান। গ্যাস প্রাইস নিয়ে সরকারের আসলে অনেক কাজ করার আছে। বাংলাদেশের প্রাইস কিন্তু এখন যে জায়গায় গ্যাস প্রাইস, সেটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় রাদার হাই, এবং আরো কত হাই বলে তখন আমরা কিন্তু আর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলি থাকবে না। ছোটদের জন্য তো এটা মরার উপর খরার খা। চলতি বছরের শেষ 3 মাসে মন্ত্রিসভায় মোট 36টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বাস্তবায়িত হয় 24টি এবং বাস্তবায়নাধীন 12টি। শতাংশে হিসেবে যার বাস্তবায়নের হার 66.67%। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। এর আগে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ত্রৈমাসিক প্রতিবেদন ছাড়াও শিল্পমন্ত্রীর সম্প্রতি থাইল্যান্ড সফর সম্পর্কে অবহিতকরণ তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। রোববার নোয়াখালীর সেনবাগ থানা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আলহাজ মোর্শেদ আলম বলেন, বর্তমান সরকারের অধীনে দেশ সব খাতে এগিয়ে যাচ্ছে। 2041 সালের মধ্যে এ দেশ বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপের পরিচালক বিলকিস নাহার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা। বঙ্গবন্ধুর সৈনিক যারা, শেখ হাসিনাকে ভালোবাসেন যারা, তারা আওয়ামী লীগ এক মঞ্চে এক সূত্রে গেঁথে থাকবেন এবং একসাথে কাজ করে আমরা সেনবাগকে এগিয়ে নিয়ে যাব। যেভাবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি নয় বরং তার চিকিৎসা নিয়ে সরকার তামাশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় করতে সরকার এসব করছে। বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসার আধুনিক সরঞ্জাম নেই দাবি করে খালেদা জিয়ার শারীরিক কোনো ক্ষতি হলে তার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ার করে দেন রিজভী। রংপুরে জামায়াতের সাবেক আমির সহ 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে নগরীর নীলকণ্ঠ এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ জানান, জামায়াত শিবির কর্মীরা রংপুরে নাশকতার পরিকল্পনা নিয়ে একত্রিত হয়েছে। এমন সংবাদে ওই ছাত্রাবাসে অভিযান চালিয়ে কোতোয়ালি থানা জামায়াতের সাবেক আমির নাশকতা মামলার আসামি কাউসার আলী সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জামায়াত শিবিরের কার্যক্রম পরিচালনার রেজিস্ট্রার, সদস্যদের নামের তালিকা, চাঁদা আদায়ের রসিদ, ব্যানার, 2টি মোটরসাইকেল ও 8টি বাইসাইকেল জব্দ করা হয়। পয়লা বৈশাখের নিরাপত্তায় চট্টগ্রাম মহানগরীতে 5,000 পুলিশ মোতায়েন থাকবে বলে জানান পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান। দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত আইন শৃঙ্খলার নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভায় একথা জানান তিনি। এ সময় নগরবাসীকে মুখোশ, ব্যাগ ও ভুভুজেলা নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানে না আসার আহ্বান জানান তিনি। বর্ষবরণের অনুষ্ঠান সন্ধ্যা 6টার মধ্যে শেষ করারও আহ্বান জানান পুলিশ কমিশনার। চট্টগ্রাম নগরীতে বর্ষবরণের বড় অনুষ্ঠান হয় ডিসি হিল, সিআরবি ও পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইয়ের হাতে খুন হল আব্দুল খালেক নামে এক বৃদ্ধ। উপজেলার জাহাপুর গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আব্দুল খালেকের ছোট ভাই আব্দুল লতিফ ও আব্দুল লতিফের ছেলে ইকরামুলের সাথে জমি নিয়ে বিরোধ হয়। এ সময় তাকে বাঁশ ও লাঠি দিয়ে পেটায় আব্দুল লতিফ ও তার ছেলে। এতে ঘটনাস্থলে কৃষক আব্দুল খালেকের মৃত্যু হয়। ঘটনার পর আব্দুল লতিফ ও ইকরামুল পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন দ্বীপে নিরাপত্তার দায়িত্বে দ্বিতীয় দিনের মতো অবস্থান করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রোববার দুপুরে বিজিবির এক প্লাটুন সদস্য দেশের সর্বদক্ষিণের এই দ্বীপে অবস্থান নেয়। মূলত চোরাচালান, মাদক পাচার ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি সীমান্ত সুরক্ষার উদ্দেশ্যে 22 বছর পর আবারও সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে হঠাৎ করে ভারী অস্ত্রশস্ত্র সহ বিজিবি সদস্যদের দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছিল। 1997 সাল পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সেন্ট মার্টিনে মোতায়েন ছিল। পরে কোস্টগার্ড গঠিত হলে দ্বীপটিতে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব সংস্থাটিকে দেওয়া হয়। মধ্যমণি ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের টয়লেট থেকে 22 কেজি 400 গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। সকালে দুবাই থেকে আসা ফ্লাইটে তল্লাশি করে এসব স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। চট্টগ্রাম বিমানবন্দরের ভারপ্রাপ্ত ম্যানেজার খায়রুল কবির জানান, সকাল 6:30টায় দিকে দুবাই থেকে ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছে। পরে তল্লাশি করে টয়লেটে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো পাওয়া যায়, যার বাজার দাম প্রায় 10 কোটি টাকা। এর সাথে জড়িতদের খুঁজে বের করতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। মধ্যমণি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। মেয়েদের বয়সভিত্তিক ফুটবল এগিয়ে চলেছে তরতর করে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এক ঝাঁক কিশোরী ফুটবলারের অদম্য পরিশ্রমে আসছে এই সাফল্য। নারী ফুটবলে আশার আলো দেখানো এই দলের একজন শামসুন নাহার। ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা তাকে সব বাধা ছিন্ন করে প্রত্যন্ত গ্রাম থেকে জাতীয় পর্যায়ে উঠে আসার পথ দেখিয়েছে। ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্বে সেই গল্পটি বলার চেষ্টা করেছেন মমিন রোহন। নারী ফুটবলের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে কলসিন্দুরের মাঠ। ময়মনসিংহ জেলার প্রত্যন্ত গ্রাম কলসিন্দুরের বেশ কয়েকজন কিশোরী খেলেন জাতীয় বয়সভিত্তিক দলে। ফুটবলে তাদের সাফল্যই পিছিয়ে থাকা জনপদটিকে দেশব্যাপী পরিচিতি এনে দিয়েছে। অদম্য এই ফুটবলারদের একজন শামসুন নাহার বলছিলেন ফুটবলের প্রতি তার ভালোবাসা জন্ম নেওয়ার গল্প। 2011 সালে বঙ্গমাতা শুরু হয়। সানজিদারা, তহুরারা, মার্জিয়ারা তখন তারা বঙ্গমাতা প্র্যাকটিস করে। শুনতাম যে তারা ঢাকা আসছে, আমাদের কলসিন্দুরের মেয়েরা তো ঢাকা খেলতেছে বা অন্য ডিস্ট্রিক্টের সাথে।
তখন আমারও আগ্রহ হয় যে আমিও খেলবো। কিন্তু ভালো লাগলেই তো সহজে সবকিছু করা যায় না, কারণ বাস্তবতা অনেক কঠিন। অনেক সময় বাড়ি থেকে বাইরে তো দিত না যে প্র্যাকটিস করতে হইব না, মেয়েরা কিসের ফুটবল খেলতে। তারপরে বলতো যে পাড়াপড়শিরা যে তুমি কিসের ফুটবল খেলো, মেয়েরা তো ফুটবল খেলে, এটা তো ছেলেদের ফুটবল খেলা, তুমি খেলবা কেন, খেলতে হইব না তোমার, এরকম বলতো। তারপরে তবুও আমি বলতাম যে না আমিও পারবো, ওরাও পারে আমিও পারবো। তারপরে এরকম আস্তে আস্তে প্র্যাকটিস করি, আমার মা বকা দেয় বা এরকম। অনেক সময় আমার বাবা আবার চুরি করে প্র্যাকটিসে দিয়ে আসতো। প্রতিভা যেন জ্বলন্ত আগুনের মতো, যতই চেপে রাখার চেষ্টা করা হোক না কেন সুযোগ পেলে বিকশিত হবেই। শামসুন নাহারের প্রতিভাকেও চেপে রাখা যায়নি। আমার মা বাবা চাইতো যে আমি পড়াশোনা করবো ভালোভাবে, আমার বাবা আবার ফুটবল আমার পছন্দ করে, আমার মা না করতো যে খেলতে হবে না। তারপর আবার আন্ডার 16-এ আসলাম, নেপালে যেটা গেছিলাম, 14-এ আসছিলাম। তারপর নেপালতে আসার পরে সবাই বলছে যে যেহেতু বিমানে উঠতে পারছি বা অন্য দেশ থেকে ঘুরে আসতে পারছি। দেশের জন্য মাঠে নামলেই অন্যরকম শিহরণ খেলে যায় শামসুন নাহারের মনে। এবার ঘরের মাঠে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের প্রথম আসরটায় আরো ভালো করতে মুখিয়ে এই কলসিন্দুর কন্যা। আমাদের একটা টার্গেট দিতে যে যখন জাতীয় সঙ্গীতটা শুরু হয় তখন আমাদের শরীরে কিরকম যেন একটা জোড়াইসা পড়ে বা শরীর পশম দাঁড়ায় যায় যে না দেশের জন্য একটা কিছু করতেই হবে, যেহেতু দেশের মাটিতে যেহেতু গেম একটা আছে সেটা ভালো করার চেষ্টা করব। মমিন রোহন, RTV, ঢাকা। এরই সঙ্গে শেষ করছি দুপুরের সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। মালয়েশিয়া বাস খাদে পড়ে 5 বাংলাদেশি সহ নিহত 11, আহত 34 জনের মধ্যে আরও 7 জন বাংলাদেশি রয়েছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বনানীর আগুনে আহত ফায়ারম্যান সোহেল, প্রধানমন্ত্রীর শোক। ফেনীর দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত লাইফ সাপোর্টে অবস্থা সংকটাপন্ন, জানালেন সামন্তলাল সেন। এবং বরিশাল কুয়াকাটা রুটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থমথমে পরিস্থিতি। দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। ধন্যবাদ সবাইকে।